লেখাপড়া করলে মেয়েদের হাতে পোকা পড়বে, এই রকম যে একটা কনসেপ্ট তৈরি করা হয়েছিল, এরকম যে একটা ভাবনা তৈরি করা হয়েছিল, সেই ভাবনাটা কিন্তু কোনোভাবেই সত্যি ছিল না। তার কারণ হলো যে তাদের মধ্যেও বুদ্ধি ছিল, তাদের মধ্যেও মেধাবী মানসিকতা ছিল, তারাও যশস্বী হতে পারতেন, কিন্তু সময় বা সমাজ তাদের সেই সুযোগ দেয়নি তো দেয়নি। মেয়েরা নিজেদের পথ নিজেরাই করে নিতে পারে। তো সেই পথটাই তখন কিন্তু কৃষ্ণা চরিত্র বা বিন্দি পিসি চরিত্রগুলির মধ্য দিয়ে তৈরি হচ্ছিল। তারপরে তো কালের গর্ভ থেকে মিতিন মাসি, দময়ন্তী, গার্গী, এই সমস্ত চরিত্ররা আস্তে আস্তে আত্মপ্রকাশ করবেন এবং সমাজে অপরাধপ্রবণ মন রয়ে যায় এবং সেই অপরাধপ্রবণ মনের করা অপরাধগুলির অন্বেষণ এবং সমাধান, সেই সমস্ত সমাধানগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের দিয়ে করানো হয়ে থাকে বটে, কিন্তু দেখবেন খেয়াল করে ঘরোয়া যে সমস্যাগুলো, সেগুলোর সমাধান সাধারণত মেয়েরা এমনিই করে ফেলে। তো তার ফলে কেন আমাদের বাংলা সাহিত্যে মহিলা গোয়েন্দার সংখ্যা এতটা কম হবে, এটা বেশ হাইলি সাসপিশিয়াস, এটা ভাববার বিষয়। ঋগ্বেদের গরু চুরির গল্প থেকে শুরু করে বর্তমান সমাজের থ্রিলার, এই সমস্ত কিছুর আড়ালেই গোয়েন্দা গল্প উকি দিচ্ছে এবং এই সমস্ত কাজেই কিন্তু মহিলা গোয়েন্দা বাহিনী বেশ তৎপর হয়ে যান এবং রান্নাঘরের কোণ সরগরম হয়ে ওঠে। আর মেয়েরা যেভাবে তদন্ত করতে পারে বা গোয়েন্দাগিরি করতে পারে, তো তাদের গোয়েন্দার পোস্টটা কিন্তু দেওয়া ভালো বলেই আমার মনে হয়। নমস্কার, আমি মহুয়া দাশগুপ্ত এসে গেছি সময় আপডেটসের তরফে আপনাদের সবাইকে মহিলা লেখকদের গল্প শোনাতে। আমাদের বিভাগটার নাম মনে আছে তো, সরস্বতী লীলাকমল। আজকে বলবো নলিনী দাসকে নিয়ে। নলিনী দাসের গল্প না আমরা ছোটোবেলায় খুব পড়েছি এবং সন্দেশ পত্রিকায় নলিনী দাসের সেই গোয়েন্দা গন্ডালুর গল্প বেশ একটা অন্যরকম আবহ তৈরি করতো মনের মধ্যে। মহিলা লেখক বা মহিলা গোয়েন্দার সংখ্যা তো খুব বেশি ছিল না তখন, এখনও নেই। তো আজকে আমরা এই সূচনায় একটু মহিলা গোয়েন্দাদের গল্প বলে সাথে সাথে চলে যাব নলিনী দাসের কথায়। নলিনী দাস এমন একটি পরিবারের মেয়ে ছিলেন, এমন রক্ত তার শরীরে বইছে যে ছোটদের জন্য তাকে কিছু লিখতেই হতো, এটা অবশ্যম্ভাবী ছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে তার যে লেখার যে মুন্সিয়ানা, সেই মুন্সিয়ানাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে একটা সময় নারী বাহিনী তখন দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে এবং সাহিত্যে নারী লেখকদের সঙ্গে সঙ্গে নারী গোয়েন্দারাও কিন্তু কম যান না এবং ঝকঝকে বুদ্ধিদীপ্ত পুরুষ গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে দিব্যি হাজির হলেন ঘোমটা টানা, উল বোনা, রান্না করা মহিলা গোয়েন্দার দল। সেটা বেশ মজাদার। বাংলা সাহিত্যে প্রভাবতী দেবী সরস্বতীর লেখা কৃষ্ণা চরিত্রটি কিন্তু প্রথম মহিলা গোয়েন্দা চরিত্র বলে মনে করা হয় এবং সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের বিন্দি পিসির সিরিজটাও খুব বিখ্যাত হয়েছিল। বিন্দি পিসি একদম কাঁথা বুনতে বুনতে রহস্যের সমাধান করে দিতেন। অর্থাৎ তার মানে একটাই দাঁড়ায় যে তখন ওই লেখাপড়া করলে মেয়েদের হাতে পোকা পড়বে, এই রকম যে একটা কনসেপ্ট তৈরি করা হয়েছিল, এরকম যে একটা ভাবনা তৈরি করা হয়েছিল, সেই ভাবনাটা কিন্তু কোনোভাবেই সত্যি ছিল না। তার কারণ হলো যে তাদের মধ্যেও বুদ্ধি ছিল, তাদের মধ্যেও মেধাবী মানসিকতা ছিল, তারাও যশস্বী হতে পারতেন, কিন্তু সময় বা সমাজ তাদের সেই সুযোগ দেয়নি তো দেয়নি। মেয়েরা নিজেদের পথ নিজেরাই করে নিতে পারে। তো সেই পথটাই তখন কিন্তু কৃষ্ণা চরিত্র বা বিন্দি পিসি চরিত্রগুলির মধ্য দিয়ে তৈরি হচ্ছিল। তারপরে তো কালের গর্ভ থেকে মিতিন মাসি, দময়ন্তী, গার্গী, এই সমস্ত চরিত্ররা আস্তে আস্তে আত্মপ্রকাশ করবেন এবং সমাজে অপরাধপ্রবণ মন রয়ে যায় এবং সেই অপরাধপ্রবণ মনের করা অপরাধগুলির অন্বেষণ এবং সমাধান, সেই সমস্ত সমাধানগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের দিয়ে করানো হয়ে থাকে বটে, কিন্তু দেখবেন খেয়াল করে ঘরোয়া যে সমস্যাগুলো, সেগুলোর সমাধান সাধারণত মেয়েরা এমনিই করে ফেলে। তো তার ফলে কেন আমাদের বাংলা সাহিত্যে মহিলা গোয়েন্দার সংখ্যা এতটা কম হবে, এটা বেশ হাইলি সাসপিশিয়াস, এটা ভাববার বিষয়। ঋগ্বেদের গরু চুরির গল্প থেকে শুরু করে বর্তমান সমাজের থ্রিলার, এই সমস্ত কিছুর আড়ালেই গোয়েন্দা গল্প উকি দিচ্ছে এবং এই সমস্ত কাজেই কিন্তু মহিলা গোয়েন্দা বাহিনী বেশ তৎপর হয়ে যান এবং রান্নাঘরের কোণ সরগরম হয়ে ওঠে। আর মেয়েরা যেভাবে তদন্ত করতে পারে বা গোয়েন্দাগিরি করতে পারে, তো তাদের গোয়েন্দার পোস্টটা কিন্তু দেওয়া ভালো বলেই আমার মনে হয়। 19 শতকের প্রথম দিকে গোয়েন্দার গল্পর খুব একটা মর্যাদা ছিল না, তাদের বটতলার গল্পের সাথে এক করে দেখা হতো। সাহিত্য সমাজে এই সমস্ত
সাহিত্যের খুব একটা কদরই ছিল না। কিন্তু ওই যে ঠাকুরবাড়ি, সমস্ত কিছুকেই নতুনভাবে দেখার একটা চোখ ঠাকুরবাড়ি তৈরি করে দিয়েছিলেন। তো সেই ঠাকুরবাড়ি স্বর্ণকুমারী দেবী যখন বালক পত্রিকা সম্পাদনা করছেন বা বালক পত্রিকায় কাজ করছেন, সেই সময় কিন্তু তিনি গোয়েন্দা গল্পগুলি লেখার উৎসাহ দিচ্ছিলেন এবং মূলত পুরুষ লেখকরাই লিখছিলেন গোয়েন্দা গল্প। কিন্তু তার সাথে সাথে প্রতিভা বসু, আশালতা সিংহ, শৈলবালা ঘোষ জায়া, পান্না বেগম এবং নলিনী দাস লিখে চলেছিলেন বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্প এবং নারী প্রধান গোয়েন্দা গল্প। তার ফলে মহিলা গোয়েন্দাদের উকিঝুঁকি আমাদের বাংলা সাহিত্যে কিন্তু শুরু হয়ে গেল। এখন এই যে গোয়েন্দা গল্পগুলি নারী প্রধান হচ্ছেন, সেই শুভ সূচনাটা কিন্তু যেমন ঠাকুরবাড়িতে হয়েছিল সেরকমই সন্দেশ পত্রিকা তাকে এগিয়ে নিয়ে চলেছিল। 60-এর দশকে গোয়েন্দা গল্পে অনেকটা পরে, মানে 19 শতকের অনেক পরে 60-এর দশকে নলিনী দাস কিন্তু সন্দেশ পত্রিকায় গোয়েন্দা গন্ডালুকে নিয়ে এলেন এবং সেখানে একজন নয়, এক ঝাঁক কিশোরী গোয়েন্দাকে দেখা গেল। এটা খুব ইউনিক এবং পাণ্ডব গোয়েন্দার যে কনসেপ্টটা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই বিদেশ থেকে আসা এবং ফেমাস 5 গল্প থেকে নেওয়া। তো সেক্ষেত্রে ছেলে মেয়ে মিশিয়ে গোয়েন্দারা ছিলেন। তো নলিনী দাস কিন্তু ওই স্কুলে পড়া এক ঝাঁক বন্ধু, তাদের দিয়ে রহস্যের সমাধান করানো শুরু করলেন এবং তার মধ্যে অনেক কিছু চলে আসছে, ইন্টেলেক্ট চলে আসছে, একসঙ্গে থাকা, ফ্রেন্ডশিপ, সমস্ত কিছু মিলিয়ে নলিনী দাসের গোয়েন্দা গল্প কিন্তু জমজমাট ছিল। কী ছিল সেই লুয়েদের নাম? তারা প্রত্যেকের নামের শেষে তাদের মজা করে লু লেখা থাকতো। কাকলি চক্রবর্তী, মালবিকা মজুমদার, বুলবুলি সেন এবং কালু, মালু, বুলু, এরা সকলেই বালিকা বিদ্যালয়ের হোস্টেলে থাকতেন, সংকেতে কথা বলতেন এবং গুপ্তধনের সন্ধান করা, নিরুদ্দিষ্ট ব্যক্তিকে খুঁজে আনা, এই সমস্ত কিছুই কিন্তু তাদের সাহিত্যে আমরা খুব ভালো করে দেখতে পেতাম। তো গোয়েন্দা গল্পে গন্ডালু কিন্তু খুব খুব পপুলার হয়ে পড়েছিল, কারণ সেই সময় মেয়েরা লিখছেন, মেয়েদের লেখালেখি শুরু হচ্ছে। তো সেই দিক থেকে গন্ডালুকে আমরা বিখ্যাত গোয়েন্দা সিরিজ হিসেবেই ধরতে পারি। নলিনী দাসের মা ছিলেন পুণ্যলতা চক্রবর্তী। তিনি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মেয়ে ছিলেন এবং উপেন্দ্রকিশোর, পুণ্যলতা, সুকুমার, সুখলতা এরা সকলেই কিন্তু ছোটদের জন্য কাজ করে গেছেন। পরবর্তীকালে সত্যজিৎ রায়, লীলা মজুমদার তারাও করবেন এবং তার ফলে ওই যে ছোটদের জন্য কাজ করার যে মনটা, সেই মনের সংস্কারটা তো বাড়ি থেকেই পেয়েছিলেন নলিনী দাস। বুদ্ধির দীপ্তি আর বিদ্যাচর্চা, এই দুটি বিষয় কিন্তু পারিবারিক সূত্রে তার পাওয়া। তার বাবার নাম অরুণ কুমার চক্রবর্তী। নলিনী দাস একসময় সন্দেশ পত্রিকার সম্পাদনার কাজও করেন এবং জীবনানন্দ দাশের ছোট ভাই অশোকানন্দ দাশের সঙ্গে তার বিয়ে হয়। তাহলে বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই সূত্রেই কিন্তু নলিনী দাসের মধ্যে সাহিত্যিক প্রতিভার বিচ্ছুরণের ব্যাপারটা মানে ঘটতই, এটা অবশ্যম্ভাবী ছিল। তবে একটা কথা আমি বলি যে নলিনী দাস যে সময় লিখছেন, আমরা আজকে 19 শতকের বা 20 শতকের মেয়েদের নিয়ে আলোচনা করতে করতে একদম নলিনী দাসকে নিয়ে আজকে আলোচনা করছি, ইচ্ছে হলো বলেই করছি। তার কারণ হলো ওই গোয়েন্দা গল্প। নলিনী দাস যে সময় লিখছেন সেই সময় মেয়েরা উচ্চশিক্ষিত এবং সেই সময় মেয়েদের লেখার পথে খুব একটা আর বাধা বিপত্তি আসছে না। তখন আমরা কি দেখছি না, মেয়েদের লেখায় ইউনিকনেসটা থাকছে কিনা, যে তারা নিজেদের সিগনেচার স্টাইলটা তৈরি করতে পারছেন কিনা, সেটা কিন্তু নলিনী দাস অনেক ক্ষেত্রেই করেছেন। এবং 1932 সাল নাগাদ মানে নলিনী দাসরা বেশ ভালো মতো লিখছেন এবং তিনি ম্যাট্রিক পরীক্ষায় পাশ করছেন ব্রাহ্ম বালিকা বিদ্যালয় থেকে, তারপরে ডায়োসেশন থেকে আইএ পাশ করছেন এবং স্কটিশ চার্চ থেকে ফিলোসফিতে অনার্স নিয়ে পড়াশুনো করছেন। আর এই পড়াশুনো করতে করতে কিন্তু তিনি সরাসরি চলে যাচ্ছেন অধ্যাপনার জগতে এবং নলিনী দাসের এই অধ্যাপনার জগতে যাওয়া বা তার পড়াশুনো, তার কলেজ সার্ভিস কমিশনের সাথে যুক্ত হওয়া এবং বিভিন্ন একাডেমিক কাজের মধ্যে থাকার কারণে তার লেখালেখি হয়তো একটু কম হয়েছিল, কিন্তু যা তিনি সৃষ্টি করেছিলেন সেটা কিন্তু বাংলা জগতের জন্য, বাংলা সাহিত্য জগতের জন্য যথেষ্ট। আর গোয়েন্দা গন্ডালু যারা পড়েছে তারাই শুধু বুঝতে পারবে যে কি মজা, কতটা অ্যাডভেঞ্চার সেই কিশোরী গোয়েন্দারা তৈরি করতে পেরেছিলেন সেই সময়। তো তার মানে নিশ্চয়ই ছোটোবেলায় নলিনী দাসের মনের মধ্যে এরকম একটা আক্ষেপ ছিল যে মেয়েরা কেন গোয়েন্দা হয় না, তো মেয়েদের তিনি গোয়েন্দা তৈরি করে দিলেন। এ কিন্তু এক বড় মজার বিষয়।
ওই যে বলছিলাম না যে নলিনী দাস কিন্তু অনেক রকম একাডেমিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের শিক্ষিকা ছিলেন, তারপরে স্কটিশ চার্চ কলেজে পড়িয়েছেন এবং ডেভিড হেয়ার ট্রেনিং কলেজেও তিনি পড়িয়েছিলেন। 1974 সাল পর্যন্ত তার কর্মজীবন ছিল। অনেক তিনি সমাজসেবামূলক কাজ করেছেন এবং রামকানাই যেন টের না পায়, হাস্য ও রহস্যের গল্প, বঙ্গমগড়ের রহস্য, মধ্যরাতে ঘোড়সওয়ার এবং গোয়েন্দা গন্ডালু এই তার উল্লেখযোগ্য সাহিত্যকৃতি। শিশু কিশোর মনস্তত্ত্ব তার লেখায় কিন্তু বেশ ভালোভাবে প্রকাশিত হয়েছে এবং তার একটি কারণ রয়ে যায় তার বাড়ির আজীবন শৈশবমুখী আবহাওয়ায়, আর অন্য একটি কারণ তার নিজস্ব শিশু মন। আরেকটা ব্যাপার হলো যে কর্মসূত্রে তিনি সবসময় কিশোর কিশোরীদের নিয়ে কাজ করেছেন, তো তার ফলে তার লেখায় সেই কিশোর কিশোরীদের একটা প্রভাব কিন্তু পড়েছিল। গন্ডালু গোয়েন্দার দল নিঃসন্দেহে নলিনী দাসের নারীবাদী ভাবনা চিন্তার একটা প্রকাশ, এবং তাই বলে তাকে আমরা ফেমিনিস্ট বলবো না, কারণ সেই সময় মহিলা গোয়েন্দাদের দরকার ছিল। তিনি একজন কর্মযোগী ছিলেন, সন্দেশ পত্রিকার কাজে তিনি সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করে নিয়েছিলেন এবং কাজের মানুষদের কাজে কীভাবে এগিয়ে চলেন এবং তারা কীভাবে 10 হাতে দশভুজার মতো কাজ করে সেটা তাদের না দেখলে বা তাদের অভিজ্ঞতার মধ্যে না গেলে বিশ্বাস করা যায় না। নলিনী দাস এরকম একজন কর্মযোগী ছিলেন। তাহলে আর দেরি কেন, নলিনী দাসের যে কয়েকটি বই আছে এই সপ্তাহে আপনারা পড়ে ফেলুন এবং আমাদের জানান সরস্বতীর লীলাকমল বিভাগ আপনাদের ঠিক কেমন লাগছে, কতটা ভালো লাগছে। আমরা আরও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ মহুয়ার কত কথা শুনতে থাকুন, ভাবতে থাকুন এবং সময় আপডেটসের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন। আবার ফিরে আসবো পরের সপ্তাহে অন্য কোনো মহিলা লেখকের জীবনের গল্প নিয়ে। নমস্কার।